পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন, কত রকম জলের ভিতর কত রকম মাছ, চুনোপুটি রাঘব বোয়াল যার যেরকম নাচ। এখন আরজিকর কাণ্ড সামনে না এলে আমরা বোধহয় জানতেই পারতাম না যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার গভীর জলে দুর্নীতি রাঘব বোয়ালরা কিভাবে খেলে বেড়াচ্ছে। এই যেমন ধরুন আশিস পাণ্ডে, হবু ডাক্তারদের থেকে নাকি কাটমানি তুলতেন এই টিএমসিপি নেতা। তবে আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন থাকবে সরাসরি ধর্মতলায় যা চলছে তা নিয়ে। 10 ঘন্টা বৈঠকের পর ফের রাজপথে জুনিয়র ডাক্তারদের মিছিল। পুলিশের বাধা পেয়ে মেট্রো চ্যানেলেই বসে পড়ে বিক্ষোভ আন্দোলনকারীদের। পুলিশের বিরুদ্ধে আনলেন মারধরের অভিযোগ। কোন দিকে গড়াচ্ছে জল? আদৌ উঠতে পারে লাগাতার কর্মবিরতি? দ্বিতীয় প্রশ্ন। তোলা তুলতেন জুনিয়র ডাক্তারদের থেকে, বদলি করানোর হুমকি দিতেন সিনিয়র ডাক্তারদের। আরজিকর কাণ্ডে ধৃত টিএমসিপি নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে কোর্টে বিস্ফোরক দাবি সিবিআই। মাথার ওপর শাসক দলের ছাতা ছিল বলেই কি যা খুশি করার ছাড়পত্র মিলেছিল? তৃতীয় প্রশ্ন। একাধিক ফোন কল থেকে স্পষ্ট ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি। স্ক্যানারে রয়েছে পুলিশের ভূমিকাও। আদালতে পেশ করা নথিতে ইঙ্গিতপূর্ণ দাবি সিবিআই। কিন্তু তদন্তের প্রায় 2 মাস পার, আর কতদিন অপেক্ষা করতে হবে প্রকৃত সত্য জানতে? চতুর্থ প্রশ্ন থাকবে কারচুপি করে পরীক্ষার নম্বর বাড়ানোর অভিযোগ। এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষের অপসারণ চেয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন 18 জন বিভাগীয় প্রধান সহ মোট 20 জন। শিক্ষকের পর ডাক্তার হতেও বেলাগাম কাটমানির খেলা। পঞ্চম প্রশ্ন। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি ঘিরে উত্তপ্ত জগদ্দল। পুলিশের সামনেই মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। গুলি করে মারার হুমকিও দেয়া হলো পুলিশের সামনেই। দিনের পর দিন ভাটপাড়া জগদ্দল এলাকায় এই অশান্তি রুখতে কেন ব্যর্থ হচ্ছে পুলিশ? এই মুহূর্তে ধর্মতলায় ধুন্ধুমানের ঘটনায় একেবারে সরাসরি চলে যাব, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো গ্রেফতার আশিস পাণ্ডেকে নিয়ে আদালতে আজ ঠিক কি দাবি করলো সিবিআই। দেখুন। নামেই ডাক্তার, কিন্তু আদতে কি ডাক্তারি ছাড়া তোলাবাজি, কাটমানি নেওয়া, ভয় দেখানো, হুমকি দেওয়ার মতো যাবতীয় অনৈতিক ও বেআইনি কাজ করতেন সিবিআই এর হাতে ধৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা আশিস পাণ্ডে? আরজিকর মেডিকেল কলেজের মতো প্রথিত যশা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে এসে কি দুর্নীতিতে সন্দীপ ঘোষের যোগ্য শিষ্য হয়ে উঠেছিলেন তিনি? ধৃত আশিস পাণ্ডেকে শুক্রবার আদালতে পেশ করে সিবিআই ইঙ্গিতপূর্ণভাবে দাবি করল, তোলাবাজি যাকে তাকে দিয়ে করানো যায় না। সন্দীপ ঘোষের জন্য একেবারে উপযুক্ত ব্যক্তি ছিলেন আশিস পাণ্ডে। সন্দীপ ঘনিষ্ঠ একটি মানুষ বা একটি ব্যক্তিও ছিল বটে, তো যেখানে যেমন গুরু তেমনি তার শিষ্য হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ যদি এইরকম বিভিন্ন রকম কীর্তি করে থাকে, তাহলে তাকে তো কারুর থ্রু দিয়ে একটা করতে লাগবে। এই আশিস পাণ্ডের মতো লোকজন হচ্ছে তারই মতো কিছু লোকজন, যাদের থ্রু দিয়ে সন্দীপ ঘোষ তার বিভিন্ন রকম এই দুর্নীতি চালিয়ে গেছে আরজিকরে বিভিন্ন বছর ধরে। আরজিকর মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি আশিস পাণ্ডের জন্য পঞ্চবান তৈরি করে রেখেছিল সিবিআই। হাউস স্টাফ হিসেবে আশিসের নিয়োগে অনিয়ম, সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতায় থ্রেড কালচার চালানো, জুনিয়রদের পাশাপাশি সিনিয়র ডাক্তারদের হুমকি, হাউস স্টাফ করে দেওয়ার নামে কাটমানি তোলা, তোলাবাজি ও ঘুষ নেওয়ার মতো একের পর এক চাঞ্চল্যকর দাবি করে সিবিআই। সিবিআই আইনজীবী বলেন, তদন্ত করতে গিয়ে সিবিআই জানতে পেরেছে 2023 ও 2024 পরপর 2 বছর আরজিকর মেডিকেলে হাউস স্টাফ হিসেবে আশিস পাণ্ডেকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু তার হাউস স্টাফ হওয়ার কোনো যোগ্যতাই ছিল না। সিবিআই আইনজীবী আরও জানান, তদন্ত করতে গিয়ে একাধিক মেডিকেল পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের বয়ান নেওয়া হয়েছে। তাদেরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আশিস পাণ্ডের বিরুদ্ধে। আর এই গোটা বিষয়টির মাথায় বসেছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের পৃষ্ঠপোষকতায় চলত হুমকি দেওয়া। আরও চাঞ্চল্যকর অভিযোগ করে এরপর সিবিআই আইনজীবী বলেন, শুধুমাত্র মেডিকেল পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদেরই নয়, সিনিয়র ডাক্তারদেরও হুমকি দিত এই আশিস পাণ্ডে। গ্রামে প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হতো। এরা দীর্ঘদিন ধরে সমস্ত কলেজে চক্র চালিয়েছে এবং আমাদের আন্দোলন এই লোকগুলোর বিরুদ্ধে। আমরা বারবারই বলছি, এই লোকগুলোকে না বের করতে পারলে, এই লোকগুলোকে তীব্র শাস্তি না দিতে পারলে ভবিষ্যতে আমরা আরেক অবহেলা আটকাতে পারবো না। তিলোত্তমার যে ঘটনা, এই নক্কারজনক ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার, এবং তার সঙ্গে এই যে লোকগুলো থ্রেড কালচার চালায়, এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত।
সিবিআই এর চাঞ্চল্যকর অভিযোগ শুনে আশিস পান্ডের আইনজীবী বলেন, জুনিয়র ছেলে সিনিয়র ডাক্তারদের হুমকি দেবে কি করে? উত্তরে সিবিআই আইনজীবী বলেন, হুমকি দেওয়ার কোনো বয়সসীমা হয় না। আশিস পান্ডের বিরুদ্ধে শুধু হুমকি নয়, তোলাবাজি ও ঘুষ নেওয়ার দাবিও করেন সিবিআই আইনজীবী। তিনি বলেন, আরজিকর হাসপাতালে ঘুষ চক্র, সিন্ডিকেট চক্র নিয়ন্ত্রণ করতেন আশিস পান্ডে। বয়ানে একাধিক মেডিকেল পড়ুয়া জানিয়েছেন তাদের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল। সন্দীপ ঘোষ সরাসরি কারো কাছ থেকে ঘুষ চাইতেন না। এই কাজের জন্য সামনে রেখেছিলেন আশিস পান্ডেকে। হাউস স্টাফ করে দেওয়ার নাম করে কাটমানি তোলা হতো। তখন আশিস পান্ডের আইনজীবী বলেন, সিবিআই যে অভিযোগ করছে আশিস পান্ডে হুমকি দিত, ঘুষ চাইতো, তোলাবাজি করত, তার প্রমাণ কোথায়? কারা এসে বলল? তখনই সিবিআই তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায় উঠে আসেন। কেস ডায়েরি এগিয়ে দেন বিচারকের দিকে। তিনি বলেন, এতে সমস্ত অভিযোগকারীর বয়ান আছে। কেস ডায়েরিতে দেখে নিন, প্রত্যেকটা পাতা হাইলাইট করা আছে। বিচারক বলেন, এটা তদন্তের প্রাথমিক পর্যায়। আশা করি আরও তথ্য প্রমাণ সিবিআই জোগাড় করতে পারবে। তারপর তৃণমূল ছাত্র পরিষদের চিকিৎসক নেতা আশিস পান্ডেকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। প্রকাশ সিনহা ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আরজিকর কাণ্ড একটার পর একটা, কোনোদিন না শোনা, কোনোদিন না দেখা ঘটনাকে সামনে নিয়ে আসছে, যা দেখে বিস্ময়ে হতচকিত হয়ে যাচ্ছি আমরা। জীবনে শুনেছেন নামে ডাক্তার, কাজে তোলাবাজ, এবং তিনি তোলা তোলেন ডাক্তারবাবুদের কাছ থেকে। সিবিআইয়ের হাতে গ্রেফতার এই আশিস পান্ডে নাকি আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের এমন একজন পান্ডা, যিনি হাউস স্টাফ নিয়োগেও সন্দীপ ঘোষের হয়ে কাটমানি তুলতেন। আলিপুর কোর্টে দাঁড়িয়ে আজ সিবিআই বলল যে এই আরজিকরের থ্রেট কালচারের মূল পান্ডার নাম আশিস পান্ডে। আমি এই অনুষ্ঠান শুরু করব এমন একজনকে দিয়ে, যিনি স্বয়ং ভুক্তভোগী। দিনের পর দিন এই আশিস পান্ডের অত্যাচারের শিকার হতে হয়েছে যাকে, ব্যক্তিগতভাবেও ডক্টর তাপস প্রামাণিক। কিন্তু তার কাছে যাওয়ার আগে আমি শুরুতেই যেটা বলছিলাম, ধর্মতলায় ধুন্ধুমার, তার কারণ আপনারা জানেন যে মেট্রো চ্যানেলে বসে পড়েছেন এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ যে ওয়াই চ্যানেলে তাদের একজন সহযোগীকে পুলিশ মারধর করেছে, পুলিশকে ক্ষমা চাইতে হবে এই দাবি নিয়ে। সরাসরি আমার সহকর্মী সন্দীপ সরকারের কাছে চলে যাব। সন্দীপ, ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে, কি বলছেন জুনিয়র ডাক্তাররা, কি তাদের দাবি? মুষলধারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ সন্দীপ। আমি জুনিয়র ডাক্তারদের কাছে আসবো সুমনদা, তার আগে একবার ছবিটা দেখিয়ে নেব। তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে ধর্মতলার মোড়ের একাংশ অবরুদ্ধ হয়ে রয়েছে। মেট্রো চ্যানেল সম্পূর্ণভাবে জুনিয়র চিকিৎসকদের ভিড়ে এই মুহূর্তে ঠাসা। রাস্তায় তারা বসেছিলেন, প্রবল বৃষ্টি, বসে থাকতে পারেননি, দাঁড়িয়ে রয়েছেন ছাতা মাথায়, তারা আন্দোলন করছেন এখানে। কিন্তু কেন তারা এখানে আজকে বসে রয়েছেন? ওয়াই চ্যানেলে তাদের একটা কর্মসূচি ছিল, সেখানে একটি সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল, তার একটা প্রস্তুতি চলছিল। সেই প্রস্তুতির মাঝখানে পুলিশ এসে নাকি তাদের এক সতীর্থকে টেনে হিঁচড়ে তুলে দেয়। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস হালদার, কলকাতা মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তার। দেবাশিস, আপনারা মেট্রো চ্যানেলে বসে পড়লেন কেন, এবং এরপরে কি পরিকল্পনা? আমাদের মেট্রো চ্যানেলে একটা অবস্থান বিক্ষোভ, অবস্থান মঞ্চ আমরা চালাবো, রাস্তা ব্লক না করে। এটা আগে থেকে ডিসাইডেড ছিল, যেটা আমরা বলতাম প্রেস কনফারেন্স করে আমরা করব। প্রেস কনফারেন্স একটু পরেই কর্মবিরতি সংক্রান্ত আমরা কি জিনিস ভেবেছি সেই সংক্রান্ত সব কিছু জিনিসই আমরা বলার প্রিপারেশন নিচ্ছিলাম। তো দেখা গেল যে স্টেজ বাঁধার যে ব্যাপারটা হচ্ছিল, খাট নিয়ে ডেকোরেটার্স আসছিলো, তার সাথে আমাদের যে জুনিয়র ছিলেন সেই জুনিয়রকে হঠাৎ দেখলাম আমরা টেনে হিঁচড়ে মেরে লাথি মারা হলো। তো এই জায়গা থেকে আমরা, এবং পুলিশের সাথে কথা বলা হলো, তারা বলছে যে কারা মেরেছে, কী মরেছে তারা নাকি জানেন না। আমরা বলেছি যে ক্ষমা চাইতে হবে, তো তারা বলছে রিটেন দিন। আমরা এরপরে আমরা প্রেস কনফারেন্স করব, আগামী 10 মিনিটেই আমাদের সিদ্ধান্ত জানাবো। কিন্তু আমাদের বাকি সব দাবিগুলো যেমন ছিল, এই মুহূর্তে পুলিশকে কিন্তু নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমরা আমাদের অবস্থান বিক্ষোভ বলুন, অবস্থান মঞ্চ বলুন, কর্মবিরতি সংক্রান্ত যে বিষয় বলুন, আমরা এক্ষুনি প্রেস কনফারেন্স করে জানাবো। কিন্তু তার মাঝখানে যে ঘটনাটা ঘটলো, এটাই প্রমাণ করেছে যে কারুর সদিচ্ছা নেই। সদিচ্ছা থাকলে একজন জুনিয়র ডাক্তারকে এরকম রাস্তায় টানা হিঁচড়ে ফেলে লাথি কেউ মারতে পারতো না। আপনারা কি তাহলে এখানেই মঞ্চ প্রস্তুত করে অবস্থানে বসে যাবেন? এখানে কোনো জায়গা পুলিশের তরফ থেকে চিহ্নিত করে দিয়েছে আপনাদের? পুলিশ আমাদের ডোরিনা ক্রসিংয়ের সামনে যে জায়গা, সেই জায়গাটা আমরা বলেছিলাম যে এটা আমাদের প্রয়োজন। ওনারা, আমরা মেল করেছিলাম, তার জন্য পারমিশন দেওয়া হয়নি। আমরা বলি যে আমরা তো কারণ দেখানো হয় যে রাস্তা ব্লক হবে, আমরা বলি রাস্তা তো ব্লক করছি না আমরা। তো সেই জায়গা থেকে তারা বলেন যে ঠিক আছে, ওখানে আমাদের করতে দেওয়া হবে, এইটুকু এখনো অবধি জানিয়েছেন। কিন্তু ক্ষমা চাওয়ার বিষয়ে তারা এখনো কিচ্ছু বলছেন না। সেই মঞ্চ থেকে আপনারা কি করবেন? সেখানে সেই মঞ্চে অবস্থান কতদিনের জন্য? সেই মঞ্চ থেকে আমরা আমাদের যে দাবি দাওয়া নিয়ে আমাদের আন্দোলন চলছিল, সেই দাবি দাওয়া পূরণের জন্য একটা প্রত্যেক ঘন্টা মিনিট আমরা বেঁধে দিতে চাই, এটুকুই।
একটা ঘড়ি তারা সঙ্গে করে নিয়ে এসেছেন সুমনদা, ঘড়ি নিয়ে এসেছেন সন্দীপ। আমি বলছি যে নানা রকম জল্পনা, তো কেউ বলছিলেন সন্দীপ যে লাগাতার কর্মবিরতির পথ থেকে এবার অন্তত জুনিয়র ডাক্তাররা সরে যাবেন সেই সম্ভাবনা, কেউ বলছেন অনশন, কেউ বলছিলেন রিলে অনশন, কেউ বলছিলেন যে ওই ঘড়ির থেকে একটা জল্পনার সৃষ্টি হয়েছিল যে 24 ঘন্টা সময় দেওয়া হচ্ছে প্রশাসনকে, ইত্যাদি ইত্যাদি। কি হবে? দেবাশিস হালদার যেরকম বলছিলেন যে আর এটা নির্ধারিত সময় ছিল ওয়াই চ্যানেলে 8টার সময়, যে আর মিনিট 10-এর মধ্যে তারা প্রেস কনফারেন্স করছেন। আমি আবার একেবারে মূল প্রশ্নে আসব যে কর্মবিরতি, এই লাগাতার কর্মবিরতি উঠে যাওয়ার কি কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে, নাকি এই ধর্মতলায় এই মুহূর্তে আজকে এই 4 অক্টোবর যা হলো তাতে পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে, আরও সমাধান সূত্র থেকে দূরে সরে যাচ্ছে? কি মনে হচ্ছে তোমার? সুমনদা, সম্ভাবনা রয়েছে, কেননা কালকে রাত 10 ঘন্টা ধরে যে তাদের বৈঠক হয়েছে তাতে সিংহভাগ জুনিয়র ডাক্তার তারা এই মর্মে বক্তব্য রেখেছেন যে আন্দোলনের রূপরেখা, আন্দোলনের পদ্ধতি পরিবর্তন করা হোক, কিন্তু কর্মবিরতির রাস্তা থেকে সরে গেলে ভালো হয়। সিনিয়র চিকিৎসকেরা কনভেনশনে যে বক্তব্য রেখেছেন তারও নির্যাস এই একই, কর্মবিরতি থেকে সরে এসে অন্যভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কর্মবিরতি উঠে যাওয়ার সম্ভাবনাই কিন্তু তৈরি হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে তারা তাদের যে সিদ্ধান্ত জানাবেন, আর কিছুক্ষণের মধ্যেই প্রেস কনফারেন্স করে তারা সেটা জানাবেন, তার আগে এই পরিবর্তিত পরিস্থিতির কোনো প্রভাব তাতে পড়ে কিনা, নাকি তারা কর্মবিরতি থেকে সরে এসে আন্দোলনের অন্য রূপরেখা তৈরি করেন, আমরা সেদিকেই নজর দেব। ধন্যবাদ সন্দীপ। আপনাদের জানিয়ে রাখি, যে মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা ঘোষণা করবেন সরাসরি এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে দেখাবো যে পরিস্থিতি আজকে এই ওয়াই চ্যানেলের অশান্তিকে কেন্দ্র করে সৃষ্টি হলো, তার আগে অবধি গোটা দিনে ঠিক কী হয়েছে এক ঝলকে। এক আন্দোলনরত জুনিয়র চিকিৎসককে টেনে হিঁচড়ে সরানোর অভিযোগ, পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের তুমুল বচসা। তারপর ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ ঘিরে শুক্রবার রাতে তৈরি হলো উত্তপ্ত পরিস্থিতি, যার জেরে পুলিশকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুললেন জুনিয়র ডাক্তাররা। আমাদের জুনিয়র, আমাদের সতীর্থ, আমাদের ভাই, তারা ওখানে ছিলেন, তাদেরকে হঠাৎ করে ওয়াই চ্যানেলের সামনে পুলিশ টেনে হিঁচড়ে লাঠি মারলো। আমরা প্রশ্ন করতে চাই যে আজকে একটা জুনিয়র ডাক্তারের গায়ে হাত উঠলো কিভাবে? এর জবাব কে দেবে? এর জবাব কে দেবে? অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমাদের জুনিয়রের গায়ে হাত উঠেছে, এটা আমরা কিন্তু ছেড়ে দেব না। ওয়াই চ্যানেলের ওখানে আমাদের জুনিয়র ডাক্তাররা ম্যাটাডোর এবং সেখানে যে লজিস্টিক সাপোর্ট থাকে তার গাড়িগুলি নিয়ে দাঁড়িয়েছিলেন। এই অবস্থায় পুলিশ এসে হুমকি দেয় ম্যাটাডোর চালকদেরকে যে এখানে গাড়ি এখান থেকে সরিয়ে নিতে হবে, এখানে রাখা যাবে না। তখন আমাদের সেখানে উপস্থিত জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ জানান, তাতে তারা জুনিয়র ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করেন, কার্যত চ্যাংদোলা করে রাস্তায় টানতে টানতে লাথি মেরে সরিয়ে দেওয়া হয়। আমাদের কলকাতা পুলিশের আধিকারিকদের সাথে কথা হয়েছে, দরকার হলে তাহলে আমাদেরকে গুলি করে দিন। জাস্ট দুজন একা ছিল বলে কলকাতা পুলিশ তার আসল রূপটা মুখোশ খুলে দেখিয়ে দিয়েছে। আমাদের তো পরিষ্কারভাবে আমরা প্রথম থেকে জানিয়ে আসছিলাম আজকে মিছিলের শেষে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি এখান থেকে অ্যানাউন্স করব। জুনিয়র ডাক্তারের গায়ে হাত তোলা হলো, তাকে রীতিমতো চ্যাংদোলা করে ফেলে দেওয়া হলো এবং তার বোন ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তাকে আমরা পরিষ্কার মনে করছি এটা আমাদের আন্দোলনকে দমন করে দেওয়ার একটা পদক্ষেপ। শুক্রবার এসএসকেএম হাসপাতালে জড়ো হয়ে সেখান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আমাদের ন্যায় বিচারের দাবি নিয়েই আমরা পথে নেমেছি এবং সেই ন্যায় বিচারের দাবিকে জোরালো করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং তার সাথে যে দাবিগুলো আছে, যে 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্ট নিয়ে যে বিস্তারিত দাবিগুলো আছে সেইগুলোকে নিয়ে আমরা পথে নেমেছি। মিছিল পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে। এই মুহূর্তে মিছিল রয়েছে রবীন্দ্র সদনের কাছে। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরাও কিন্তু অনেকে এই মিছিলে পা মিলিয়েছেন। কিন্তু মিছিল ধর্মতলার কাছে পৌঁছানোর পরে অশান্তি বাধে। অভিযোগ, ওয়াই চ্যানেলের কাছে এক জুনিয়র ডাক্তারকে হেনস্থা করে পুলিশ।
জুনিয়র ডাক্তারদের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে টেনে হিঁচড়ে এক চিকিৎসক পড়ুয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এক পুলিশ কর্মী। স্যার কি করছেন স্যার, ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা, ডাক্তার বলছে নিজে, হ্যাঁ ডাক্তার আছে আমরা, স্যার আপনি হ্যারাস করছেন স্যার, স্কুলে কিছু করছেন না। এর প্রতিবাদে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান জুনিয়র ডাক্তাররা। আজকে ওয়াই চ্যানেলে আমাদের যে পারমিশনটা নেওয়া ছিল, সেই ওয়াই চ্যানেলের পারমিশনে গাড়ি রাখা ছিল, আপনাদেরই লোকজন এসে সেই গাড়িগুলোকে ধুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়। বলে যে আপনারা কেন দাঁড়িয়ে আছেন, আমাদের কাছে ভিডিও আছে এবং সেখানে চ্যাংদোলা করে লাঠি মারা আজকে যেটা আপনারা প্রোগ্রাম ছিল সেটা আপনারা যেটা মেল করেছেন, আপনারা এসএসকেএম থেকে আপনারা এখানে আসেন, এই তো এখানে বসার কি কোনো আমাদের একটা সেপারেট পারমিশন নেওয়া আছে স্যার, সেটা ওয়াই চ্যানেলে নেওয়া আছে। সেই ওয়াই চ্যানেলে এই জিনিসটা কেন করা হলো, এই ঘটনাটা কেন হলো? সেটা আপনার 4টে পর্যন্ত ছিল। আমার কথা হচ্ছে স্যার, ওখানে জুনিয়র ডাক্তার দাঁড়িয়েছিলেন, এই মুহূর্তে ঘড়ির আমরা দেখতে পাচ্ছি জুনিয়র চিকিৎসকেরা বসে বললেন ঘড়ির কাঁটায় 6টা 40 বসে বললেন জুনিয়র ডাক্তার। আমরা জাস্ট প্রেস কনফারেন্স হবে তার জন্য কয়েকটা খাট নিয়ে আসি, একটু কয়েকটা ত্রিপল নিয়ে আসি, দিয়ে ম্যাটারগুলো ওখানে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ করে 15-20 জন পুলিশ হঠাৎ করে এসে পড়ে। তারা এসে ম্যাটাডোরগুলোকে ধমকি দিতে থাকে যে তোমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো, তোমরা ব্যবসা চালাচ্ছ, ব্যবসা বন্ধ করে দেবো, গাড়িগুলোকে সিজ করে দেবো। তখন আমি ওখানে থাকায় আমি বলি যে স্যার আমি মেডিকেল কলেজের ডক্টর, যা বলার বলুন, আমরাই বুক করেছি গাড়ি। তখন আমাকে কোনো উত্তর করা হয়নি, সদুত্তর দেওয়া হয়নি, ওদিককে বারবার থ্রেট করতে থাকে। আমি তখন বাধা দেওয়ার চেষ্টা করি, তখন আমায় কিছুজন মিলে টানা হিজড়ে চালু করে। আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রসেসিং করে আসার কথা ছিল এবং আমরা বলেছিলাম ওইখান থেকে আমরা আপনাদের প্রেসের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে আমাদের পরবর্তী কর্মসূচি সম্বন্ধে জানাবো। সেইখানে আমাদের দুজন জুনিয়র চিকিৎসক যারা ওখানে দাঁড়িয়েছিলেন, তার সঙ্গে একটা ভ্যান ছিল, তাদেরকে কার্যত গুন্ডামির কায়দায় সরিয়ে দেওয়া হলো। আমরা যে থ্রেড কালচারের কথা বলছি, সেই থ্রেড কালচার সব জায়গায় যে বিরাজমান সেটা দেখা গেল। কার্যত গুন্ডামির কায়দায় তাদেরকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হলো। তাদেরকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি। এরপরই ধর্মতলায় লাগাতার অবস্থান এবং 24 ঘন্টার মধ্যে সব দাবি পূরণ না হলে অনশনের পথে হাঁটার কথা ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি চলে যাব জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন। সেই আন্দোলনের 57 দিন পেরিয়ে 58তম দিনে আমরা পড়েছি। আমরা মহালয়ার দিন যে মহা মিছিল ও মহা সমাবেশ, সেখান থেকে কিছু ঘোষণা করেছিলাম। আমরা বলেছিলাম আমাদের এই আন্দোলন, আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন, অভয়ার ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে আর একটাও যাতে অভয়া না হয় তা সুনিশ্চিত করার আন্দোলন। সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে তোমাদের নতুন কি 10 দফা দাবি নাকি দেখা যাচ্ছে সেগুলো কি। আমরা বারবার বলেছি যে এই 10 দফা দাবি আসলে দুটো দাবি। প্রথম দাবি অভয়ার ন্যায় বিচার এবং বাকি প্রত্যেকটা দাবি জড়িয়ে আছে আর একটাও যাতে অভয়া না হয় তার জন্য। সেখানে কি কি রয়েছে? সেফটি সিকিউরিটি প্রশ্নে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি আছে। আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী তারা বলছেন যে 26% নাকি কাজ হয়েছে, সিসিটিভি বসানো, বাথরুম তৈরি করা, রেস্টরুম তৈরি করা। আমরা যারা কার্যত প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে কাজ করছি, একটা দুটো কলেজ বাদ দিয়ে 26 কেন 6%ও কাজ হয়নি, 6%ও কাজ হয়নি। আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের সামনে যখন আমরা বসেছিলাম, তখন তার 9 নম্বর দিনে আমাদের সার্ভাইলেন্স করার জন্য রাতারাতি 30টা সিসিটিভি বসতে পেরেছিল। কিন্তু এতদিন আন্দোলন হওয়ার পরে, এতদিন আন্দোলন চলার পরেও, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই সামান্য কাজটুকু এগোলো না। দ্বিতীয় কি দাবি আমরা করেছিলাম? আমরা বলেছিলাম আমাদের যে সেফটি সিকিউরিটি সেটা আসলে রোগী পরিষেবার সাথে যুক্ত। রোগী পরিষেবা যদি উন্নতি করতে হয়, রোগী পরিষেবা যদি উন্নত করা যায়, সেন্ট্রাল রেফারেল সিস্টেমের মাধ্যমে রোগীর রেফারেল সিস্টেম যাতে ঠিক করা হয়, হয়রানি দূর করা যায়, অ্যাক্টিভ বেড স্ট্যাটাস যাতে তারা দেখতে পান,
তাহলে তাদের রাগ অনেক কমবে। তাদের রাগ কিসের জন্য হয়? একজন রোগী যে এই যে চিকিৎসা ব্যবস্থায় আসেন তাদের রাগ হয় এই কারণে যে তাদের দুয়ারে দুয়ারে কড়া নেড়ে শেষ পর্যন্ত যখন আসেন কোনো একটা রোগীর মৃত্যু যেমন ঘটে সেই দুঃখ তারা পান, আমরাও পাই, তার রাগের সামনে পড়ি আমরা। সেই জন্য আমরা এই দাবিগুলি করেছিলাম। আমাদের 10 দফা দাবির মধ্যে কিন্তু এই দাবিগুলো রয়েছে। আমরা বলেছিলাম ভয়ের রাজনীতি দূর হোক, থ্রেট কালচার দূর হোক। কি বলেছি? যে প্রত্যেকটা কলেজে এই যে অভিযোগগুলো আসছে তাদের বিরুদ্ধে একটা সেন্ট্রাল ডিরেক্টিভ আসতে হবে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে হবে। আরডিএ রেসিডেন্ট ডাক্তারদের জন্য আরডিএ নির্বাচন এবং ইউজি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন সুনিশ্চিত করতে হবে। আপনারা বলবেন এটা অভয়ার ন্যায় বিচারের দাবির সাথে কিভাবে সম্পর্কযুক্ত? কিভাবে? আমরা বলছি কিভাবে। আজকে গতকাল আশিস পান্ডে অর্থনৈতিক দুর্নীতির দায়ে সিবিআই এর দ্বারা গ্রেপ্তার হয়েছে। এই হচ্ছে সেই লোক যে আরজি করে থ্রেট কালচারের মাথায় ছিল। এই লোকগুলোকে সন্দীপ ঘোষের মতো লোকেরা সিলেক্ট করে করে একটা সিন্ডিকেট চালাচ্ছিল। তার মানে কি দাঁড়ালো? আমরা যদি একটা গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে পারি আসলে তাহলে এই থ্রেট কালচারকে অনেকাংশে আমরা স্ট্রাকচারালি দূর করতে পারবো। এই সামান্যগুলো তো দাবি। এই দাবি মানার জন্য আমাদের এত আন্দোলন করতে হয় এত দিন ধরে। তারপর কি দাঁড়ালো? সাগর দত্ত একটা ঘটনা ঘটলো। সাগর দত্ত একজন রোগী, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর কিভাবে হলো সে ব্যাপারটা? আইসিইউতে বেড ছিল না, আইসিইউ রেফার পাঠানো হলো। রেফার পাঠিয়ে যেহেতু সেখানে বেড নেই সেখানেই অপ্রাণ চেষ্টা করা হলো, 45 মিনিট ধরে সিপিআর দেওয়া হলো, তিনি মারা গেলেন। তার যে ক্ষুদ্র পরিজন তাদের সামনে পড়লাম আমরা জুনিয়র ডাক্তাররা। তার সাথে পিছনে কাদের ব্যাকআপে আমরা জানি না বেশ কিছু গুন্ডা বাহিনী ঢুকলো। সেখানে আমাদের মহিলা সহকর্মীদের বলা হলো আরজিকর বানিয়ে দেওয়া হবে, অভয়া বানিয়ে দেওয়া হবে। এই গোটা জিনিসটা থেকে আমরা কিন্তু আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হলাম। অথচ সুপ্রিম কোর্টে কি বলা হলো? যে ডাক্তাররা নাকি বেড দেয়নি। একজন রোগীকে বেড দেওয়ার দায়িত্ব ডাক্তারদের। ওই বেডগুলো কারা ঠিক করে? একটা হাসপাতালে কটা বেড থাকবে সেটা কিভাবে ঠিক হয়? এই দায় কার? আসলে সরকার আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন, ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন তাকে ভয় পেয়েছে এবং সেই ভয় পেয়ে আমাদের গণশত্রু বানাতে চাইছে। আমাদের বলতে চাইছে যে ডাক্তার এক পক্ষ, রোগী আর এক পক্ষ, লড়িয়ে দিতে চাইছে। আমরা স্পষ্ট জানাতে চাই যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যারা রাস্তায় রয়েছি, সেটা ডাক্তার, সেটা জুনিয়র হোক সিনিয়র হোক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী, রোগীর পরিজন, প্রত্যেকটা মানুষ সবাই আসলে একটা পক্ষ, অভয়া পক্ষ। আর তার উল্টো দিকে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা সরকার, সরকার ঠিক করুক যে তারা এই পক্ষে থাকবেন, আমাদের পক্ষে থাকবেন নাকি আমাদের গণশত্রু বানাতে চাইবেন। আমরা আজকে এখান থেকে যে কর্মসূচির কথা ঘোষণা করেছি সেটা এবার আমাদের জানিয়ে দিতে চাই। আমরা দেখলাম যে যেদিকে সুপ্রিম কোর্টে এই গোটা বিষয়টা হলো, আমাদের বহু আগে থেকে দাবি ছিল যে স্বাস্থ্য দুর্নীতির দায় নিয়ে যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম তিনি ওই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন। তিনিও দায় চাপালেন কি? যে ওই রোগী মৃত্যুর দায় সব ডাক্তারদের। আমরা এটা আবার মনে করিয়ে দিতে চাই, আমাদের দাবির মধ্যে যেমন ছিল এই থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই, সেফটি সিকিউরিটির লড়াই, ঠিক তেমনি এই স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে থাকা এই নারায়ণ স্বরূপ নিগম প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তাকে কিন্তু অপসারণ করতে হবে। এই দাবি কিন্তু আমরা রেখেছি, এই দাবি কিন্তু আমাদের 10 দফা দাবির মধ্যে রয়েছে। এরপর আসি তার পরের কথায়। আমরা মহাসমাবেশ থেকেই ঘোষণা করেছিলাম, সেদিনকে এত মানুষের ঢল, এত সাধারণ মানুষ, প্রত্যেকের যে বুকের আগুন, প্রত্যেকের যে আবেগ, সেই আগুন নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এটা একটা গণ আন্দোলন। ফলত সেই গণ আন্দোলনকে মর্যাদা দিতে আমরা যে রোগী যারা রয়েছেন তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা ঠিক করেছিলাম এবং গতকাল আমরা জিবি করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই,
তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি, কিন্তু তার সাথে সাথে একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। কি করছি? আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই ধর্মতলায় ডরিনা ক্রসিং এ এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। এখানে আমরা বসে থাকবো, আমরা কাজে ফিরছি, আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমরা কাজও করছি এবং আমরা ন্যায় বিচারের দাবিতে রাস্তাতেও আছি। সেই রাস্তাটা হচ্ছে এই জায়গা। সেইখানে আমরা আজকে একটা ঘড়ি নিয়ে আমরা এসেছি। এই ঘড়ির তাৎপর্য কি? আমরা বলেছি প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে, প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টার হিসাব হবে। সেই জন্য এই ঘড়িটা আমরা এই অবস্থান মঞ্চে আমরা রাখবো এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে এই যে অভয়পক্ষ, এই যে ডাক্তার, রোগী, নার্স, সাধারণ মানুষ সবার পক্ষ থেকে আমরা নিজেদের জীবন বাজি রাখবো, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আমরা নিজেদের জীবন বাজি রেখে প্রমাণ করব যে আমাদের যে আন্দোলন, এই যে বলা হচ্ছে রাজনৈতিক কালিমা লিপ্ত, আমাদের আর কি করার ছিল? আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছিলাম। আমরা সবার কথা ভেবে রোগীর পরিজনের কথা ভেবে এবং আমাদের নিজেদের এথিক্স, আমরা যে যন্ত্রণা ক্লিষ্ট, রাজ্য সরকার এটার সুযোগ নিচ্ছে যে আমাদের যে যন্ত্রণা, আমরা যে চিকিৎসা করতে পারছি না, আমরা চাইছে যে বারবার এরকম প্রভোগ করা হোক এবং আমরা যাতে না ফিরতে পারি। আমরা আজকে প্রমাণ করব। আমরা ঘড়ি বেঁধে দিচ্ছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখবো। আমরা দেখব আমাদের দাবি মানতে, এই কটা সামান্য দাবি মানতে আমাদের জীবন কেন বাজি রাখতে হলো সেটা সাধারণ জনগণ বুঝে নেবে। এরপর আসি আজকের ঘটনায়। এই কথা বলার কথা ছিল আমাদের অনেক আগে। আজকে এসএসকেএম থেকে মিছিল করে এসে আমাদের এখানে অবস্থান মঞ্চে বসার কথা ছিল এবং সেখান থেকেই এই ঘোষণা করার কথা ছিল। আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের যে স্টেজ বানানো হবে তার জন্য খাট নিয়ে আসার জন্য ডেকোরেটর্স আসছিল, তার সাথে আমাদের জুনিয়র, আমাদের সতীর্থ, আমাদের ভাই তারা ওখানে ছিলেন। তাদেরকে হঠাৎ করে ওয়াই চ্যানেলের সামনে দেখুন, এই মুহূর্তে সব থেকে বড় খবর, লাগাতার কর্মবিরতি একদিকে প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। রিপিট, লাগাতার কর্মবিরতি যেটা চলছিল প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি তারা ডেডলাইন বেঁধে দিলেন সরকারকে 24 ঘন্টায়, যে 24 ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাদের 10 দফা দাবি ইতিমধ্যেই তারা সামনে এনেছেন, তাহলে তারা আমরণ অনশনের পথে যাবেন। লাগাতার কর্মবিরতি প্রত্যাহার, আমরণ অনশনের পথে যাবেন। দেবাশিস হালদার বলছিলেন জীবন বাজি রাখবেন, আমরণ অনশনের পথে যাবেন। আমার কয়েক সেকেন্ডের জন্য আরও আশঙ্কা হচ্ছিল 90s সেই সংরক্ষণ বিরোধী আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছিল, কিন্তু আমি বলছি একটা জায়গায় বোধহয় আমি রাহুলকে দিয়ে শুরু করব। রাহুল, প্রত্যেকের একমত হওয়ার আছে, সেটা হচ্ছে একটা স্বস্তির খবর, সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের ওপর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো অনেকাংশে নির্ভরশীল, কার্যত দাঁড়িয়ে থাকে, তাদের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। অর্থাৎ ভুক্তভোগী মানেই জানেন যে এই পুজোর সময়, বিশেষ করে পুজোর উইকেন্ডে সাধারণ মানুষের চিকিৎসা ক্ষেত্রে প্রবল অসুবিধে হয়। তার কারণ বেশিরভাগ শুধু সরকারি না, সরকারি তো বটেই, বেসরকারি হাসপাতালের প্রচুর ডাক্তারবাবু সিনিয়র যারা, তাদের সঙ্গে জুনিয়রদের মেলবন্ধন, তারা একটা বড় অংশ থাকেন না, যার ফলে কার্যত গোটা সিস্টেমটা জুনিয়র ডাক্তাররা চালান। আজকে তারা এই মুহূর্তে কর্মবিরতি প্রত্যাহার করলেন। সুতরাং মানুষের অসুবিধের যে কথাটা বলা হচ্ছিল, যে যুক্তিটা দেয়া হচ্ছিল, সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি। পাশাপাশি আবার সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন রাহুল একেবারে স্পষ্ট ভাষায়, যে আমরণ অনশনের পথে তারা 24 ঘন্টা সময় দিলেন, ঘড়ি, প্রতীকী ঘড়ি দেখিয়ে আমরণ অনশনে তারা যেতে পারেন সরকার দাবি পূরণ না করলে। দেখো, প্রথম তো আমিও সাধুবাদ জানাবো যারা এই আন্দোলন কর্মবিরতি প্রত্যাহার করলেন। তো আমার কতগুলো প্রশ্ন খুব সহমতে মনে আসে।
প্রথম কথা, যে কারণে আন্দোলন শুরু, যে নির্যাতিতার ফাঁসির দাবি বা তার দোষীদের ধরার জন্য আন্দোলন শুরু, সেখানে দাঁড়িয়ে যদি 4 দিনের পুলিশ অপদার্থতা, ওদের কথায় আজকে যদি আন্দোলন চলে, তাহলে 58 দিন পর এই যে এত বড় অপদার্থতা 58 দিন ঘুমিয়ে থাকলো, তার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে না কেন? পর যারা ধরা পড়ছে তারা তো একেবারে আগমার্কা তৃণমূলী। না, আমি বলি বেশ আশিস পান্ডের মতো। আমি সময়ের কথা বলছি সুমন। দ্বিতীয় কথা, আজকে দাঁড়িয়ে যদি এই যে থ্রেট কালচারের কথা শুনছি, তাহলে রাজ্য সরকারের কাছে বাজি কারা? রাজ্য সরকারের কাছে এই দাবি দেওয়ার মাঝখানে বাজি সেই প্রান্তিক মানুষগুলো যারা পরিষেবা পাবে না, যাদের কাছে পরিষেবা দেওয়ার না কথা বলার মোটামুটি একটা হুমকি আসছে রাজ্যের কাছে যে আমরা কাজ করব না। আমি বলছি সেই বাজিতে রাজ্য সরকারই তো জিতলো। আজকে তাদের সেই গরিব মানুষগুলোর কথা ভেবেই তো আন্দোলন প্রত্যাহার করা হলো। তার মানে কি বাজিটা কারা ছিল? আজকে যদি এখানে দাঁড়িয়ে ওনারা এই মুহূর্তে আন্দোলন করতে থাকেন বা 24 ঘন্টা আমরণ অনশনের পথে যান, এর আলটিমেটলি উৎসটা কি? পণ মানে বন্দিপণ রাখা হয়েছিল তো গরিব মানুষকে। দেখো সুমন, আমি পণ বন্দি গরিব মানুষ। আমরা রাজ্য সরকার রাখেনি সুমন, কেন রাজ্য সরকার মানলো তো জুনিয়র ডাক্তাররা। প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার বারবার বলেছিল কর্মবিরতি প্রত্যাহার করতে, কেন? তার জন্য বাজি হয়ে দাঁড়াচ্ছে বা থ্রেট হচ্ছে সবচেয়ে বেশি কাদের? সেই প্রান্তিক মানুষরা, সেই গরিব মানুষরা যারা একদম 100% একমত। তার কারণ হচ্ছে যে ধরো আরজি করে শুধু মানে আউটডোর না, আউটডোরে প্রতিদিন 7000 রোগী আসেন, আমি তোমায় বাড়তি সময় দেবো। এসএসকেএম এর আউটডোরে 9000 রোগী আসেন, এনআরএস এর আউটডোরে 6000, ন্যাশনাল মেডিকেলের গড়ে 5000 এবং কলকাতা মেডিকেল কলেজে গড়ে 8000। এই মানুষরা ভুক্তভোগী হচ্ছিলেন, কিন্তু তাদের কথা ভেবে যখন প্রত্যাহার করছে তখন তুমি শুনলে যে তারা বলছেন যে সুপ্রিম কোর্টে যা জানানো হয়েছে, অর্থাৎ সিসিটিভির কাজ 26% হয়েছে, সেটা 6% হয়নি। সুমন, একটা কথা আমাদের এখানে ভুলে যাচ্ছে হয়তো, যে বিষয়টা বিচারাধীন কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিচার হচ্ছে এবং সুপ্রিম কোর্ট বারবার বলেছেন, তুমি আদেশ বলো বা অনুরোধ বলো, যে সুপ্রিম কোর্টে বলা হয়েছে কোনো রকম জরুরি অবস্থা শুধু নয়, কোনো বিভাজন না করে ডাক্তারদের ফিরে আসতে, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু সুপ্রিম কোর্টে, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মিথ্যাচার হয়েছে, দুপক্ষের মিথ্যাচার। কিরাম মিথ্যাচার? স্টুডেন্টদের যিনি রাকেশ ত্রিবেদী সরকারের আইনজীবী, তিনি বলছেন যে জুনিয়র চিকিৎসক আইপিডি এবং ওপিডিতে কাজে যোগ যায়নি, উইচ ইজ ফ্যাকচুয়ালি কারেক্ট। এক সেকেন্ড, আমি সরকার সমর্থন করছি। উল্টো দিকে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলছেন যে 100% জুনিয়র ডাক্তাররা চিকিৎসায় ফিরেছেন, পুরোদমে কাজ করছেন এবং শুধু জরুরি পরিষেবা নয়, ওপিডি আইপিডিতে স্বাভাবিকভাবে কাজ করছেন। সেদিনও বলেছি এটা মিথ্যাচার। আবার উল্টো দিকে দেখো কি ভয়ঙ্কর মিথ্যাচার, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সরকার পক্ষ সাগর দত্তের ঘটনার জন্য জুনিয়র ডাক্তারদের দায়ী করছেন। সেদিন তো আইসিইউতে বেড ছিল না, এটা জুনিয়র ডাক্তাররা দায়ী হতে পারে না। কথা বলছো সুমন, মানে মিথ্যাচার করেছেন সেদিন। ইন্দিরা জয়সিং কিন্তু স্বাগত দত্তের কথা একবার উল্লেখ করেননি সুপ্রিম কোর্টে? না, করেননি তো। হ্যাঁ, সেটাই বলছি। কিন্তু সরকার পক্ষ তা বলে মিথ্যাচার করবে না। এবার সরকার পক্ষের যে অনুরোধ, যে কন্টেন্ট বেসিক্যালি, সেখানে দাঁড়িয়ে যে সরকার পক্ষ বারবার বলা হয়েছে যে জুনিয়র ডাক্তাররা দেখেননি বলে স্বাগত দত্তের রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু তুমিও দেখেছো সুপ্রিম কোর্টে, এর মধ্যে কি বলবে? আমি একটু বলি, সদিচ্ছা ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওদের সাথে বসছিলেন, ওনাদের দাবি ছিল 5 দফা। এখানে বসে আছেন, 5 দফা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4 দফা দাবি মেনে নিয়েছিলেন এবং তখন কিন্তু এই দফা ছিল না। এই দাবি দফা করতে করতে দফা রফা হয়ে যাবে, তার জন্য ভুগবে কি প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ। কিন্তু আমি বলছি স্বাস্থ্য দপ্তরের দফা রফা হয়ে গেছে, এটা তো পরের পর রিপোর্টে দেখা যাচ্ছে। আমি একবার সুপ্রিম কোর্টে যে ছিল আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে যাব। সব্যসাচী ঠিক কি বলবে এই মুহূর্তে মামলা যেখানে দাঁড়িয়ে, এই মুহূর্তে এই জটিলতা যেখানে দাঁড়িয়ে? আমি আবার দর্শকদের বলবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন, লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করেছেন, আন্দোলন প্রত্যাহার করেননি। তারা সেইখানে 24 ঘন্টার সময়সীমা ডেডলাইন দিয়েছেন সরকারকে, যদি ডেডলাইন পূরণ না হয় আমরণ অনশনে কাল থেকে তারা বসবেন। সব্যসাচী, দেখুন, মহামান্য সুপ্রিম কোর্টের সামনে সেদিনকে রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি প্রাজ্ঞ আইনজীবী ছিলেন, তিনি একদম নির্জলা মিথ্যাচার করেছেন। মিথ্যাচারটা এটাই যে জুনিয়র ডাক্তারবাবুরা সহযোগিতা করছেন না, তারা এখনো পর্যন্ত কাজে যোগ দিচ্ছেন না, যেটা পার্শিয়ালি রং, কারণ জুনিয়র ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছিলেন। এবং দ্বিতীয় কথা, যেটা জুনিয়র ডাক্তারবাবুদের সাথে সরকারের যে আলোচনা, সেই আলোচনাটা চলছিল, আলোচনা চলতে চলতেই 5 দফা দাবির মধ্যে অনেকগুলো দাবি সমাধান হয়েছে, কিছু দাবি তাদের ছিল, তারা সেই দাবিগুলো নিয়ে তাদের লড়াই আন্দোলন। কিন্তু ইন্দিরা জয়সিং একটা কথা বলেছেন যেটা সঠিক নয়, যে ওপিডি আইপিডিতে সম্পূর্ণ স্বাভাবিকভাবে কাজে যোগ দেননি তারা। ইনকারেক্ট, একদম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং
এমার্জেন্সি ডিউটির সঙ্গে এসেনশিয়াল ডিউটি এই জায়গাটাকে জড়িয়ে নিয়ে একটা গন্ডগোল শুরু করবার চেষ্টা হচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়টা কি জানেন, ওনাদের দাবির মধ্যে ওই 5 দফা দাবির একটা দাবি ছিল এই হেলথ সেক্রেটারির অপসারণ। সুপ্রিম কোর্টে আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেই হেলথ সেক্রেটারি তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন রাজ্য সরকারের মাননীয় কৌশলীকে যে আপনি বলুন 26%। এই হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম মহাশয় তিনি সুপ্রিম কোর্টে সেদিন প্রেজেন্ট, তাদের দাবির মধ্যে এটা রয়েছে। আজকে যে কথাটা আসছে দেখুন, গত পরশুদিনও আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে একটা ভয়ানক কাণ্ড ঘটেছে, নির্মম কাণ্ড, সারা দেশ জুড়ে হচ্ছে, আমাদের দেশে আইনও আছে। পশ্চিমবঙ্গে মিরাটে 250 জন জুনিয়র ডাক্তার একদিনে পদত্যাগ করলেন। এই যে ঘটনাগুলো ঘটছে, কিন্তু এর একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স হচ্ছে পশ্চিমবঙ্গের আরজিকরের ঘটনার সাথে বাকি জায়গার অ্যাট্যাকগুলো দেখবেন এগুলো পেশেন্ট পার্টি মব, তাদের ভায়োলেন্স অন ডক্টরস। কিন্তু এখানে কনসিয়াসলি ডাক্তারবাবুদের একটা সেকশন ইন কনাইভেন্স উইথ হেডস অফ হেলথ ডিপার্টমেন্ট একেবারে রাষ্ট্রীয় কায়দায় এই রকম একটা ব্যবস্থা কায়েম করা হয়েছে যেখানে দুর্নীতি এবং খুন, ধর্ষণ, রাহাজানি সমস্ত কিছু এক জায়গায় চলে আসছে। তাহলে এই দুটো এক্সিস্টিং লতেও এটা সম্ভবত সমাধান করা সম্ভব নয়, কারণ আইনগুলো তৈরি করা হয়েছিল এটা ভেবে যে মব অ্যাটাক হলে ডাক্তারবাবুদের উপর কিভাবে আমরা তুমি বলছো এই সমস্যার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইউনিক সমস্যা, সমাধানটা সেই কারণে কঠিন। হ্যাঁ নিশ্চয়ই, আমরা যারা দাবি করছি ওর সাথে আমি একদম একমত, যারা এখানে যে কোনো দল করি না কেন, যে ধর্ষক মুক্ত সমাজ চাই, নতুন করে তিলোত্তমা নির্ভয় বা অভয় যেন না জন্মায়। আজকে দাঁড়িয়ে সেখান থেকে কোথাও ন্যারেটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আজকে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের দাবি কোথাও ইলেকশন হবে বা কোথাও সিকিউরিটি হতে পারে, আমি বলছি না সিকিউরিটি ল্যাপসের গল্প আসতেই পারে, নাই 10 দফার মধ্যে একদম হারিয়ে যাচ্ছে। না, কিচ্ছু হারায়নি। 10 দফার প্রথম দফা হচ্ছে তিলোত্তমার যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি। শুধু তা নয়, একেবারে পরিষ্কার যে, এবং শুধু তাই নয়, এই যে তদন্তের কথা রাহুল বলছিল যে সিবিআই তদন্তের গতির দিকে কেন আঙুল তুলছেন না, তুলছেন তো। প্রথম দাবি হচ্ছে দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত স্বচ্ছতার সঙ্গে ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। সেই জন্যই তো সিবিআই অফিস কলকাতায় যেটা সিজিও কমপ্লেক্স সেই অভিযান হয়েছিল।